দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএফইউজের সাবেক মহাসচিব সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। ধন্যবাদ। আরও আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট জনাব মোস্তফা কামাল। স্বাগত জানাচ্ছি মোস্তফা কামাল আপনাকে। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। বিএনপি সরকারের 2 মাস পূর্ণ হয়েছে গতকাল। সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দাবি করা হয়েছে 2 মাসে প্রায় 60টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। যদি আপনাকে একটু সংক্ষেপে বলি যে সরকারের এই শুরুটা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। শুরুটা ভালোই ছিল, তবে প্রায়োরিটি লিস্টটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কোনটা আগে হওয়া উচিত, কোনটা পরে হওয়া উচিত, এটা জনতুষ্টির প্রোগ্রামটা বেশি হয়েছে আমার কাছে মনে হয়েছে। কিন্তু এখন ধরেন জ্বালানি ক্রাইসিস হচ্ছে সবচাইতে বড়, এবং তারপরেও আমি বলবো এরপরেই কিন্তু রাজনীতির যে মোটামুটিভাবে যে নেগেটিভ অবস্থা দেখা যাচ্ছে, এটা কিন্তু ক্রাইসিস। তারপরে বাজার অবস্থা, বাজার তো জ্বালানি তো হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি তেলের সংকট মানে আপনার জীবন বিপর্যস্ত, আপনার জীবিকা বিপর্যস্ত। তো জ্বালানি তেল নিয়ে আমরা এরপরে আলোচনা করব। আমি একটু সরকারের অগ্রাধিকার না, এইটাই আমি বলছি। ধরেন ইশতেহার বেজ ওয়ার্ক করতেছে। ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ধরেন খাল খনন, আপনাদের সোশ্যাল সেফটি নেটে যতগুলি আছে সেগুলো ফ্যামিলি কার্ড, এইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে এটা ঠিক আছে, এগুলো করতে পারলে তো ভালোই। উন্নত দেশে যারা আয় বেশি করে, এমনকি চাকরি করে আয় করে, তাদের কিন্তু বিরাট অংশ ট্যাক্স হিসেবে নিয়ে নেয়। তারপরে গরিবদের যারা আছে বেকার ভাতা দেয়, এরকম সোশ্যাল সেফটি নেট দেয়, এটা দেয়। কিন্তু এটা আমি এই জন্য বলছি প্রায়োরিটিটা ঠিক করা। এই মুহূর্তে ধরেন আমাদের যে জ্বালানি সংকট সারা পৃথিবীময় যে অবস্থা চলছে, বাজার এখন হু করে বাড়তেছে। বাজার কোথায় বাজার বাড়তেছে? জ্বালানি তেলের দাম বেড়েছে, কিন্তু আমার নিত্যপণ্যের দাম তো এরকম ভাবে বাড়ে না। এরকম ভাবে বাড়ে নাই কি? এখন তো 100 টাকার নিচে কিছু পান না। মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম 350 420 টাকা কেজি। আবার দেশি মুরগি যদি কিনতে চান 700 টাকা কেজি। সেটা কি বাংলাদেশের জন্য একটা আইটেম হইছে, কিন্তু মাছের বাজার যেগুলো গরুর মাংস, ডিমটা একমাত্র ডিমটা মোটামুটি সহনীয় কায়দায় আছে। কারণ ধরেন আমি বনশ্রীতে বাস করি, এই ব্লকে সবাই আমাকে চেনে, আমিও চিনি। এই ব্লকে কিন্তু চাঁদাবাজি নাই, যার ফলে এই ব্লকে যা কিনছে। কিন্তু মুশকিল একটা, এই কারণ বাজার থেকে আমার এই বনশ্রীর এই ব্লকে মাল যাতে পরে কমপক্ষে 30 থেকে 40-50% পর্যন্ত দাম বাড়তি নেয়। এটা হলো খুচরা ব্যবসায়ীরা ওই কাম করে। তো এই জন্য আমি বলছি যে হ্যাঁ, সহনীয় আছে, কিন্তু আমি কিন্তু প্রায়োরিটি লিস্টে এই জনতুষ্টি প্রোগ্রামগুলি কিন্তু পরে হতে পারতো। কিন্তু আপনি নির্বাচনী ইশতেহার দিয়েছেন যে আপনি এই কাজ করবেন, সেটা আপনি যদি রেখে অন্য কাজ করেন, আপনি তো জনগণের কাছে মানে প্রতিশ্রুতি দিয়ে আসছেন। আমি আসি আপনার কাছে, আসবো আবার এই বিষয়ে একটু শুনে আসি। জনাব মোস্তফা কামাল। জি, ধন্যবাদ। বিএনপি শুরুটা কেমন হলো? শুরুটা অবশ্যই চমৎকার। যেহেতু রাজনৈতিক সরকার, তাকে জনতুষ্টির বাজেট, জনতুষ্টির কথাবার্তা, জনতুষ্টির সিদ্ধান্ত নিতেই হবে। জি। তো সেই ক্ষেত্রে কার্ডের মাত্রা বেশি, নানান কার্ড, কৃষক কার্ড, সর্বশেষ যেটা আলোচনা চলছে যে প্রবাসী কার্ডও একটা ব্যবস্থা করা হবে। তো এগুলো জনতুষ্টির জন্য যথেষ্ট। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যেটা, মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির দরজাটা আবার খুলছে। অর্থাৎ সরকার চেষ্টা করছে জনপ্রিয় হতে। জনপ্রিয়তা অবশ্যই আছে, জনপ্রিয়তাটা ধরে রাখতে। তো সেই চেষ্টা একটি রাজনৈতিক সরকার করবে, সেটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এর মধ্যে আবার কষ্টকর বিষয় আছে কয়েকটা। শুনতে যত সহজ মনে হয়েছে বা উদ্বোধন যত দ্রুত বা আলিশানভাবে হয়েছে, বাস্তবায়নটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা ছোট্টখাট্ট কিছু সংবাদে দেখছি, খাল খনন, বৃক্ষরোপণ।
কারণ এই ধরনের কার্ডের বিষয় আমাদের দেশে কিন্তু আগেও ছিল, আরও সীমিত পরিসরে। তো খাল খনন নিয়ে গোলমাল আমরা বিভিন্ন সময় দেখেছি, বৃক্ষ নিয়ে গোলমাল বিগত সরকার আমলে সুনির্দিষ্ট তাল গাছের একটা বিশাল প্রজেক্ট ছিল হাজার হাজার কোটি টাকার। ওই তাল গাছ এখন কোথায় আছে আমরা কেউ জানি না, শুধু যেদিন বজ্রপাতে কেউ মারা যায় ওই দিন আমরা তাল গাছের কথা মনে করি। তো এরকম একটা অবস্থায় সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়েছে যে কথা কম কাজ বেশি, তো কাজ মানে এসব কাজ। তো আবার কথার প্রশ্নে দেখেন একটু মায়াও লাগে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, তিনি মোটামুটি কথা খুবই কম বলেন। তো তার এই কথা কম বলাও দোষের হয়ে যায়, যেহেতু রাজনৈতিক সরকার, আবার কথা বললেও একটা গোলমাল বাঁধে, অর্থাৎ সেটা বেশি বাঁধায় তার প্রতিপক্ষরা। তো রাজনীতিতে এটাই স্বাভাবিক বাংলাদেশে। মোস্তফা কামাল, জি, আমরা বলছিলাম আলোচনা করছিলেন জি যে যেই সরকারের যে কর্মসূচিগুলো এর বেশিরভাগই কিন্তু কৃষির সাথে অত্যন্ত সম্পৃক্ত। কৃষক কার্ড বলেন, খাল খনন বলেন, এগুলোর সাথে গাছ লাগানো। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে ঠিক বৈশ্বিক পরিস্থিতির কারণে হোক অথবা অবিসম্ভাবী কারণে হোক, কৃষকরাই এই মুহূর্তে সিরিয়াসলি আক্রান্ত হয়ে গেল জ্বালানি তেলের প্রশ্নে। কারণ এখন বড় মৌসুম, তার উপর আবার বীজ তোলারও একটা বিষয় আছে, চৌচির হয়ে গেছে। তো চৌচির হয়েছে কিন্তু আবার সরকার করেনি, সেটা প্রকৃতি করেছে। আবার একই দিনে 14 জন বজ্রপাতে মৃত্যু, সেটাও সরকার করেনি। অর্থাৎ এইসব অঘটনের জন্য সরকার দায়ী নয়, মোটেই দায়ী নয়। তো এরকম অবস্থায় সরকারের কিন্তু ব্যবস্থাপনার একটা প্রশ্ন আছে, ম্যানেজমেন্টের প্রশ্নে সরকার কিন্তু ধরা খেয়ে বসেছে না। কিন্তু আপনার এই যে বজ্রপাতের ম্যানেজমেন্ট, বজ্রপাতের ম্যানেজমেন্ট, আমি বলছি তেলের ম্যানেজমেন্টের এটা তো তাৎক্ষণিক মানে সরকার করতে পারবে না, তেলের দীর্ঘমেয়াদী একটা ম্যানেজমেন্ট, তেলের ম্যানেজমেন্টের রাইট। হ্যাঁ, তেলের ম্যানেজমেন্ট করতে পারেন। তেলের মধ্যে আবার কিসিম 3টা, একটা জ্বালানি তেল, আর একটা ভোজ্য তেল, আর একটা তেল আছে ওইটা আমাদের হরপ্রসাদ শাস্ত্রী বলে গেছিলেন তৈল নামে, আমরা বোধহয় পাঠ্যতে পড়েছি অনেকে, আমাদের পাঠ্য আমাদেরও ছিল। তো এই 3 তেলের কিন্তু একটা কায় কারবার আমরা দেখছি। আপনি দেখেন জ্বালানি তেল পাওয়া যাচ্ছে ডিসপেন্সারিতে, কসমেটিক্সের দোকানে জ্বালানি তেল পাওয়া যায়, হ্যাঁ, নিয়ে বিক্রি করে। তো তার অর্থটা কি দাঁড়ালো? আবার কোথাও কোথাও ওষুধের দোকানেও পাওয়া গেছে এর মধ্যে কয়েকটা অভিযানে। তার মানে সরকার এখানে অত্যন্ত দুর্ভাগা। এই জন্যই বলছি আমি ম্যানেজমেন্টের প্রশ্ন। অভিযান নামিয়েছে কিন্তু অভিযানে তাদেরকে ধরা যাচ্ছে না ওইভাবে, দু একটা বিচ্ছিন্নভাবে ধরা পড়ছে। তো আর বিনা ঘোষণাতেই বেড়ে গেছে ভোজ্য তেলের দাম গত 2-3 দিন ধরে। এটা কেউ ঘোষণা দিতে হয়নি, জ্বালানি তেলেরটা ঘোষণা দিতে হয়েছে। আগে একটা পর্ব ছিল, গণশুনানি একটা পর্ব ছিল, সেটা উঠে গেছে, যদিও সেটা খুব কার্যকর ছিল না, অন্তত কিছুক্ষণ বাহাস করা যেত যে কত বাড়ানো যায়। তো আবার সরকারের একটা ভাষা আছে যে জ্বালানি তেলের দাম বেড়েছে, এখনো সরকার বলছে না, বলছে সমন্বয় করা হয়েছে। এই সমন্বয় শব্দের অর্থ যারা ভুক্তভোগী তারা জানে যে সমন্বয় কাকে বলে। তো এর মধ্যে আবার বরাবরের মতো মন্ত্রী মহোদয় বলেছেন যে যেটা বেড়েছে বা সমন্বয় হয়েছে এটা তত না, সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে। এখন সহনীয় শব্দটা এত আপেক্ষিক, আপনার জন্য কোনটা কত দূর সয় আর আমার জন্য কত দূর সয়, কে কদ্দূর মহাশয় আমরা, এটা বোঝা বড় মুশকিল। সবজি, যে কোনো সবজির দাম এখন 100 টাকার নিচে পাওয়া যায় না, যার অডেল আছে তার কাছে এটা সহনীয়, এটা তেমন দামে না। কিন্তু আমরা যারা এই মৌসুমে সেটা 40 টাকা 50 টাকায় খেয়ে অভ্যস্ত বা খেতে চাই, তাদের কাছে কিন্তু এটা দুঃসহ, বড় কষ্টের। তো এরকম একটা অবস্থায় সরকারকে আবার সামনে দিতে হচ্ছে বাজেট। সরকার খুব একটা বাজে অবস্থায় আছে অর্থনৈতিক পরিস্থিতির প্রশ্নে। আবার কর্মসংস্থানের প্রশ্নে সরকার অনেকগুলো কর্মসূচি নিয়েছে, থ্রোয়িং করেছে অনেকগুলো, কি কি করতে চায়, কোথায় কি নিয়োগ দিতে চায়। কিন্তু এই নিয়োগের প্রশ্নে সরকারের নিয়োগ হবে অত্যন্ত সামান্য, এটা সংখ্যায় তত না। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, কর্মসংস্থানের প্রশ্নে 93% উপরে কিন্তু নিয়োগ হয় বেসরকারি খাতে। তো বেসরকারি সেক্টর আশায় আছে যে তাদেরকে কতটুকু কাজে লাগানো হয়। একটা জায়গায় তারা বার্তা পেয়েছে এই পর্যন্ত গত কয়েকদিনে, যে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি করার প্রসঙ্গে বলা হয়েছে কথাটা, যে বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে, তাদেরকেও রাখা হবে। তাহলে কিসে রাখা হবে? অর্থাৎ একটা বিষয় জানা গেছে, আদম ব্যাপারীতে রাখা হবে। তো বাংলাদেশে তো আরো অনেক ব্যাপারীপনা আছে, আমাদের বেসরকারি সেক্টর কিন্তু এখনো একটা করুণ অবস্থায় আছে। হয়তো ধরপাকড় হচ্ছে না গত 1.5-2 মাসে নতুন করে, ডক্টর ইউনূসের আমলে 1.5 বছর মাঝে মধ্যে ধরপাকড় হয়েছে, মাঝে মধ্যে নির্যাতন হয়েছে, মাঝে মধ্যে তারা মবের ভয়ে
একটা যন্ত্রণার মধ্যে ছিল। তো এখন আছে তারা শুধু অপেক্ষা যে কখন তাদেরকে ডাকা হবে। এখন পর্যন্ত এই 2 মাসেও আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের সাথে কিন্তু ওইভাবে কথা হয়নি সরকারের। এটাতে তারা খুব একটা আশাবাদী হতে পারছে না, আমার কাছে যেসব তথ্য আছে ওই আলোকে বলছি। তো ওই রকম সেক্টরে, বিশেষ করে কৃষিতে সরকারের একটা ভাবনা আমরা খেয়াল করছি গত কয়েকদিন, যে কৃষি সেক্টরটাকে আরো বিশাল অবয়বের মধ্যে নিয়ে যাওয়া। কারণ ওখানে বীজের বিষয় আছে, সারের বিষয় আছে, অর্থনীতির একটা বিশাল ফাংশন ওখানে। তো ব্যবসায়ীদেরকে যদি ইনভলভ করা যায় ওই জায়গাটাতে, হয়তো বা সরকার একটু স্বস্তি পাবে, আশা করা যায়। কারণ এই বিশাল সেক্টরটাকে আমরা বিশাল করে দেখি না। কৃষক বলতেই বা কৃষি বলতেই কৃষক, আপনি যেখানেই কিন্তু যাবেন আমরা এটার কোনো ক্যাটাগরিতে রাখি না। আমরা আলোচনায় আসলে তৈরি পোশাক শিল্পের কথা আনি, আরো নানান কিছুর কথা আনি, কিন্তু কৃষকদেরকে ওইভাবে কিন্তু আনি না। তো এবার প্রধানমন্ত্রীর একটা উপলব্ধি খুব পরিষ্কার, তিনি একদম স্পষ্ট করে বলেছেন যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এটা কিন্তু একটা উপলব্ধির কথা। তো ওই উপলব্ধির আলোকে যদি সরকার অগ্রসর হয়, তাহলে আমরা একটা ইতিবাচক ধারা দেখব। কিন্তু এই সময়ে যখন এই ডিজেলের এই সংকটে ব্যবসায়ীরা একদিকে এক শ্রেণীর ব্যবসায়ী ওখানে লুটোপুটি করছে, আবার যাদেরকে আমরা সাধারণ মানুষ বলি, খুবই সাধারণ, মানে একেবারে সাধারণ নগণ্য মনে করা হয়, কিন্তু গত 5-7 দিনের কায় কারবার দেখা যাচ্ছে তারা সাধারণ না, আসলে অসাধারণ। বলছি তাদেরকে বাইকার, কিন্তু তারা আসলে বাইকার না। তারা মোটরসাইকেল নিয়ে অলি গলিতে সিরিয়াল মেনটেন করে, তাদের আছে সিরিয়াল মেনটেন করার লোক আছে, 7-8 ঘন্টা তারা অপেক্ষা করে। দৃশ্যত এটা কিন্তু খুব কষ্টের, যে লোকগুলা কত কষ্ট করছে। কিন্তু এই লোকগুলা আসলে বাইকার না, এরা তেলটা নিয়ে এখান থেকে সরে গিয়ে কোথাও রাখে, আবার ওই লাইনে দাঁড়ায়। না, আমার মনে হয় একেবারে মনে হওয়ার বিষয় না। আমি এত সরলীকরণ করা যাবে না। আমি একটা তথ্য কারণ দিই আপনি 7 ঘন্টা লাইনে থেকে আপনি দিচ্ছেন আপনাকে 600 টাকার তেল, কেমন 600 টাকার তেল দিল, 600 টাকার তেল ভাবে এটা দাঁড়াচ্ছে না হিসাব না। তাহলে আপনি ফিল্ডে গিয়ে কয় টাকা ধরেন ওইটা আমরা মজুত করছি, বিক্রি মানে করবে, এই 7 ঘন্টার পরিশ্রমের মূল্য কত? সে ওই অঙ্কে যায় না। এখানে আপনি দেখেন, আমি একটা হিসাব দিই আপনাকে। হ্যাঁ, প্রায় 2300-এর মতো পেট্রোল পাম্প গড়ে তাদের বিক্রি করে 4000 না, লিটার। 2300 মতন পেট্রোল পাম্প যদি ঢাকা শহরে থাকে, না দেশে আচ্ছা, আপনার সর্বোচ্চ তারা বরাদ্দ পেত আগে। না, সেটা পেত সব ক্ষেত্রে 4000 এখন পায় না, 30,000 চাহিদা অনুযায়ী পেত। না, চাহিদা অনুযায়ী না, চাহিদা অনুযায়ী এভারেজে ছিল। এখন না, 30,000 লিটারের কাছাকাছি পর্যন্ত নিয়ে যাচ্ছে। অর্থাৎ ওই লাইনটাতে যে বাইকের যে লাইনটা দেখেন আপনি, ওখানেও ব্যক্তি বদল হয় না। আমার বক্তব্য হচ্ছে অর্থাৎ ব্যবস্থাপনা বলছে ওই কারণে যে সরকারের ওখানে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার দরকার ছিল। এটা খুবই মানে জরুরি, ইম্পর্টেন্ট, কিন্তু এত সরলীকরণ করা যাবে না যে বাইকাররা তেল নিয়ে শুধু এই কাজই করতেছে, সবকিছু ফেলে। আমি মনে আসি আপনার কাছে আসবো না, আমি শুনবো এটা আপনার কাছ থেকে, শুনবো যে কিভাবে নিতেছে। আমি একটু যাই জনাব এম এ আজিজ আপনার কাছে, যেটি করলো যে শেষ পর্যন্ত কিন্তু সরকার জ্বালানি তেলের দাম বাড়ালো। আশা করা হয়েছিল বা একটা সাধারণ আশা আমাদের মধ্যে জন্মেছিল যে তেলের দাম বাড়ালে এই যে তেলের জন্য যেভাবে হাহাকার, এই যে 6 ঘন্টা 7 ঘন্টা করে লাইন দিয়ে ধরতেছে, এইটা হয়তো একটু কমবে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা দেখলাম না, একই অবস্থা, আজকেও একই অবস্থা। আমি কামাল ভাইয়ের কথায় বলি, সব বাইকার করে না, তবে করে। লাইন দিচ্ছে, তেল নিচ্ছে, আপনার এমনকি তেল যে পেট্রোল পাম্পে ঢুকায়, তার 50 টাকা দিলে এতটুক বাড়তি, 100 টাকা দিলে এতটুক বাড়তি, আর ল্যান্ড ক্রুজার গাড়ি 500 টাকা দিলে ফুল ট্যাঙ্কি ভর্তি। ল্যান্ড ক্রুজার গাড়ি যে 2000 টাকা একটা জিপে ফিক্সড করা আছে, সমস্যা ওইটাই বাড়ছে। ধরেন আমাদের দেশে পেট্রোল অকটেন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। আমাদের যে ডিমান্ড, এটা কিন্তু বরাবরই আমাদের লোকালি এটাকে সার্ভ করা হচ্ছে, কিন্তু এই পেট্রোল এবং অকটেনে কিন্তু রেশনিংটা হয়েছে। অর্থাৎ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত তাদের গাড়ি আছে, এরা ওপিনিয়ন বিল্ডার, বাংলাদেশে ওপিনিয়ন তৈরি করে এরা পুরা দেশটাকে পুরা আউলায় দিছে, মানে টেনশন, তেল নাই। না, এখন বাস্তবে কি তেল সবাই পাচ্ছে, কিন্তু মানে তারা বলছে তেল নাই, বিষয়টি কি এমন? না, বাস্তবে তা না। বাস্তবে হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের দেশে একটা পারসেপশন পলিটিক্সে কিন্তু বিরাট ব্যাপার। জনগণ কিন্তু ধরেন এখানে
ধরেন কলাবাগানে একটা পেট্রোল পাম্পে তেল পাওয়া গেল না, ঠিক দেখবেন এই তেঁতুলিয়াতে খবর হয়ে গেছে ওই পেট্রোল পাম্পে তেল উধাও। আজকে জ্বালানি মন্ত্রী বলেছেন যে পেট্রোল পাম্পের অসাধু ব্যবসায়ীরা এবং আরো যারা মানে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে এখন তেলের সংকট তৈরি হয় নাই, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এইবার আজিজ ভাই আপনি আসল জায়গায় আসছেন। আমি যদি বলি যে এই যে কৃত্রিম সংকট তৈরি করলো, আমরা বিভিন্ন সময় এই সংকটের সাথে, এই কৃত্রিম সংকটের সাথে পরিচিত। পেঁয়াজের সময় আমরা দেখেছি, সয়াবিন তেলের সময় আমরা দেখেছি, চিনির সময় তো আরও অনেক বড় করে দেখেছি। এই যে বাজারে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটে। তা আমার বক্তব্য হচ্ছে, আপনারা এই কৃত্রিম সংকট কারা তৈরি করলো? না, সেটা তো বলেই দিচ্ছে জ্বালানি মন্ত্রী আজকে, পেট্রোল পাম্পের অসাধু ব্যবসায়ীরা। আপনি কি করলেন? দেখেন, তেলের সংকট নেই এটি ঠিক বলে নেই, অর্থাৎ পারসেপশন এখানে মানুষকে একটা সন্দেহ বলে না কেন তেলের সংকট। তিনি আগেই বলেছেন জ্বালানিতে বিশ্বে দ্বিগুণ বেড়ে গেছে, আমরা এখনো যার সমন্বয় করলে অনেক দাম বাড়তো, সমন্বয় করিনি, আমরা অল্প কিছু বাড়াইছি। তাহলে বলুক না যে তেলের সংকট কিছু আছে, আমরা কিন্তু মানুষের কষ্টের ভোগান্তির রোধ করার বা ভোগান্তি যাতে বেশি না হয় এই কারণে আমরা অল্প বাড়াইলাম। কিন্তু একটা ধারণা বাড়াবার, পরশুদিন বলছে 2 মাসের তেল মজুত আছে, এখন তেলের লাইন 5 কিলোমিটার থাকে কেন? এখন ধরেন একটা বড় দল বিএনপি ক্ষমতায় আছে, প্রত্যেকটা ইচ্ছে করলে কর্মীরা প্রত্যেকটা পেট্রোল পাম্প পাহারা দিতে পারে। তেল তো সরকার থেকে বলা হচ্ছে তেল আগে যে পেট্রোল পাম্পে দেওয়া হতো সেই পরিমাণই তেল দিছি, কিন্তু তেলের সংকট যায় না। কিন্তু মুশকিল হচ্ছে ওখানে পাহারাদার দেখবেন হ্যাঁ তো কমিশন খাবে, মুশকিল তো ওই জায়গা। না, এইটা তো তাদের ব্যাপার না, এটা দলের বিষয় না, এইটা প্রশাসনিক বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তেলের সংকট বলছেন যে তেলের সংকট নাই, 2 মাসের তেল মজুদ আছে, তাহলে এই পেট্রোল পাম্পে এই সংকট তৈরি করলো কারা? না শোনেন, আমাদের তো আপনারা ডাকেন, আমরা তো অনেক কিছু বার করি। আজকে এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্র কতগুলি বন্ধ আছে জ্বালানি সংকটে? 39টা। তেল বিদ্যুৎ সংকট, ঢাকার শহরে তো মাঝে মাঝে বিদ্যুৎ পান, গ্রামে যান না, কয় ঘন্টা বিদ্যুৎ থাকে? গ্রামে যান, গ্রামে শোনেন, খবর নেন। সুতরাং আমার কথা হচ্ছে, ইন্টারনেটের যুগে, গুগলের যুগে কোনো কিছু চাপা রাখা সম্ভব না। আপনি যদি ফেয়ার প্লে করেন, অর্থাৎ সত্য কথা বলে দেন যে ভাই আমার এই কষ্ট আছে, এই কষ্ট, আপনি আন্তরিকতার সাথে চেষ্টা করতেছেন, আপনাকে সময় দিবে। কিন্তু আপনি যদি হিসাব নিকাশে খালি মানুষকে কনভিন্স করার চেষ্টা করেন যে এই তো কেটে গেল, তেল আসতেছে, হরমুজ প্রণালী এই খুলে দিচ্ছে, বলছে তো 5টা জাহাজ আসছে, আমাদের তেলের সংকট নাই, 2 মাসের রিজার্ভ আছে। তো এখন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হলো কেন? 39টা। কালকে যুক্ত হয়েছে 6টা খুলনা বেল্টের, 33টা ছিল, কালকে আর 6টা এসে বিদ্যুৎ কেন্দ্র যোগ হয়েছে গতকাল। তো 39টা বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়েছে। তারপরে পেট্রোল পাম্পের লাইন থাকবে না কেন? ওখানে কি কোন স্টক করছে নাকি? ওটা তো সরকার চালায়, সরকার চালায়। তো আপনার কৃষকদেরকে কামাল ভাই করো না, কৃষকদের আরে ফার্টিলাইজার ইয়ে তো বন্ধ হয়ে গেছে। আপনি ধরেন, এখন আমি এই ধরনের নেগেটিভ কথা বলতেই চাচ্ছিলাম না। আপনি কৃষক কার্ড দিলেন, আপনি 2000 টাকা দিবেন, ওই ব্যাটার তো খাবার পেটে নাই, ওই ব্যাটার তো 2000 টাকা ভেঙে খাবে, ও তো সার দিতে পারবে না, ও তো সেচ দিতে পারবে না, এই টাকা তো গচ্ছা যাবে। এদিকে আপনার খেলে এইটা কি দেওয়াও তাহলে কি অপরাধ হলো? তাহলে দিবে না, তার তো এই সহযোগিতাটা কাজে লাগবে, দিবে। কিন্তু আমি বলছি এই জন্য প্রায়োরিটি, কোনটা আগে কোনটা পরে, সবটাই দিবে। আমি তো বললাম, বিশেষ ধরেন আমি ব্রিটেনে গিয়ে 10 দিন থেকেছি ফ্যামিলি সহ, সেখানে তো সবকিছু, এটা তো গল্প করলে অনেক গল্প করে, অটোমেশনে চলে, কোনো মানুষ নাই, চলছে। কিন্তু সেখানে তো এই যে আমার ছেলের ফ্যামিলি থাকে, যা আয় করে বিরাট অংশ ট্যাক্সে নিয়ে যায়। এখন আমাদের দেশে আপনি যেটা করলেন, ব্যবসায়ীদের যত দিবেন তত নিবে। আপনি বলেন আগে 2% দিয়ে আপনার টাকা হোয়াইট করে আবার লোন দিত। এবারে এই সরকার করছে কি, ব্যবসায়ীরা যাতে ব্যবসা করে, এখন
7.something% ছাড় দিছে, যে তবু টাকাগুলো আসুক। টাকা পাচার হয়ে গেছে না, আইব না তো। কারণ আওয়ামী লীগের সময়ে 6-7টা অলিগার্ড তৈরি করা হয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই 6-7টা হাউস যদি এক হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। তাদেরকে আনতে পারতেছেন না, তাদের শর্তে আপনাকে আসতে হবে। এটা তো দেশ চালানো কঠিন না। বাংলাদেশ এটা আপনার, এই জন্যে বাংলাদেশের সবচাইতে সরলতার কিন্তু দাম আছে। চালাকি করবেন, বিপদ আছে। কেউ চালাক কম না। আমরা 3 জন বসে আছি, চালাকি ধরতে কোনো সমস্যা। আপনি দেখেন, ইতিমধ্যে সরকার আপনার সব সোশ্যাল সেফটি নেটে চলে গেছেন, দিচ্ছেন, মানলাম। আপনার 24 লাখ কোটি টাকা লোন করছেন, এবং আভ্যন্তরীণ অর্থাৎ ব্যাংক থেকে নিছেন 10.5 কোটি টাকা লোন, লাখ কোটি টাকা। এই টাকা দিবেন কিন্তু কোত্থেকে? এই ঋণ তো করতে হয়েছে শুধুমাত্র অর্থমন্ত্রী সংসদে বলেছে শুধু তেলের জন্যই 61,000 কোটি টাকার ঋণ করতে হয়েছে, বাড়তি দামের জন্যই। তাহলে 61% যদি লোন দিয়ে থাকেন, আপনার লোন তো হয়েছে, লোন তো একসময় পে করতে হবে। আপনার বৈদেশিক ঋণ আছে 13.67 লাখ কোটি টাকা, বাজেটের কয়েক গুণ বেশি, 3 গুণ বেশি লোন করে ফেলছেন। তা আপনি তো এখন সমানে সোশ্যাল সেফটি নেটে চলে যাচ্ছেন। আপনার যেটা আমি বললাম, জীবন এবং জীবিকার লাইফ লাইন, কৃষক, বিশ্ব ব্যাংকের হিসাব হচ্ছে 3 কোটি লোক বেকার। মধ্যবিত্ত ইউনিসের সময়ে নিম্নবিত্তে চলে গেছে, নিম্নবিত্ত হতদরিদ্রে চলে গেছে। বেকার, বিশ্ব ব্যাংক বলছে বেকার হয়ে হচ্ছে 3 কোটি টাকা লোক। আপনি দিবেন কারে প্রণোদনা? দেশটাকে তো একটু মোটামুটি চালু করতে হবে। নৌকা তো চালু আপনি করবেন, দেশটা তো আগেই ফ্যাসিস্ট আমলে যে অবস্থায় রেখে গেছে, সেখান থেকে তো মানে দেশটাকে একটা লাইনে তুলতে হবে। আমি আসবো আপনার কাছে। নৌকা ফুটা হয়েছে, আপনি ফুটা নৌকায় চড়ছেন, আগে ফুটাটা বন্ধ করে নেবেন না? আপনি নৌকা আগেই চালানো শুরু করবেন, ফুটাটা বন্ধ করেন নাই তো। আপনি লোন নিয়ে ব্যাংক থেকে লোন নিছেন, আপনি এমনি ঋণ নিছেন, বিদেশি ঋণ নিছেন, ঋণ কেমনি আবার? তাহলে তো আবার জ্বালানি তেল খাইতেছে। বিদেশি ঋণ নেয় নাই, বিদেশি ঋণ যেটা ছিল সেটা আগেরই ছিল। জি না 2026 সালের প্রথম মাসের, জানুয়ারি মাসের হিসাব দিচ্ছি আমি আপনাকে। তাই? হ্যাঁ, এটা করেন না, ইউনিসের সরকারে আরো যোগ হবে। হ্যাঁ, তো ওটা করছি না, এই 2026 সালের জানুয়ারি মাস থেকে লোন এইটা। তো সুতরাং আমার কথা হচ্ছে, আপনার জ্বালানি সংকট কেটে গেল, এই লোন শোধ করবেন না? হ্যাঁ, করতে তো হার মটকা দল নেবেন না তারা? তো তাহলে তো আরেক সমস্যা তৈরি হবে। তখন তো আরেক সমস্যা, বাজেট দিবেন কোথায়? বাজেটের 4 গুণ তো 5 গুণ লোন করে রাখছেন। বাজেট যে দিবেন, বাজেট তো হয়েছে ধরেন হাসিনার সময় বোধহয় কত 8 লাখ কোটি টাকা না কত, আর ইয়ার সময় একটু কম হয়েছে। ধরেন আপনি তো পুরা 3 গুণ লোন করে বসে আছেন। তা আপনি তেল আনতেছেন না, তেলের ক্রাইসিস মিটাবেন, এরপরে বাজেটের এই লোন যে দিতে থাকবেন, তাহলে তো আর একদিকে ফুটো হয়ে যাবে। নৌকা একদিকে ফুটা নৌকা চালু করছেন, আর একদিকে ফুটা বাড়াবো। আমার মনে হয় ফুটা নিয়ে মোস্তফা কামাল একটু আলোচনা করি। জি, আজিজ ভাই কয়েকটা জায়গায় যথার্থ বলেছেন যে একসময় বাহানা করা, চাতুরি করা, এটা এক ধরনের একটা আর্টের মতো ছিল, যে কত সুন্দর করে মিথ্যা কথাটা বলা যায়। তো মিথ্যা কথার যারা শ্রোতা, তারাও কম চালাক না, তারাও বোঝে, মাথা নাড়ে, কিন্তু তার মাথা নাড়ার অর্থ আপনি বোঝেন না। মাথা নাড়ার অর্থ এটা না যে আপনারটা সে শুনেছে, সে বলে যে তোমারটা বুঝি। তো আপনি তেলের প্রশ্নে দেখেন, পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশনের তারা যা এরকম চাতুরি করে, আর যারা ওই লাইনে দাঁড়ায় তারা তো সাধারণ জনগণ, তারাও কি কম চালাক? তারাও ছোট্টখাট্ট একটা মজুদদার, তাদের সামর্থ্য অনুযায়ী। এই গেল একদিক। আবার সরকারের দিক থেকে আজিজ ভাই যেটা বলছিলেন, যদি সরকার পরিষ্কার করে বলতো যে বিষয়টা বা পারিপার্শ্বিকতাটা এই, কিন্তু সরকার এই ক্ষেত্রে একটু বড়াই দেখাতে চাচ্ছে যে সাম্প্রতিক সময়ের জন্য তো চিন্তা নেই, ডুপুর্তি আরো 2 মাসও ভাবতে হবে না, পর্যাপ্ত আছে। তাহলে পর্যাপ্তটা কোথায় আছে? মানে বলা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ। তাও আবার ইতিহাস টান দিলেন, কিন্তু ভূগোলে কি বলে? ভূগোলে বলে গলিতে আছে, কসমেটিক্সের দোকানে আছে, তার মানে সারপ্লাস আছে, নইলে ওইগুলো যায় কেন, কোত্থেকে যায়? তো এই জ্বালানি তেল, অর্থাৎ জ্বালানি তেল তো খায়ও না, মাথায়ও দেয় না, এটা শুধু স্টকের একটা বিষয়। এইদিকে সরকার একটা গোঁজামিল করে ফেলছে, কিন্তু এখানে উচিত ছিল জ্বালানি তেলের সাথে বিদ্যুৎ অত্যন্ত প্রাসঙ্গিক। আবার এই বিএনপির সাথে বিদ্যুৎ আরও একটু বেশি প্রাসঙ্গিক। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, আপনার মনে থাকার কথা, বিদ্যুৎ নিয়ে কিন্তু সারা দেশে তারা
তখনকার অপোজিশন লঙ্কা কাণ্ড ঘটিয়েছিল, সেই কনসার্টের কথা মনে আছে আপনার? বাস্তবতা আসলে এরকম ছিল না। যাত্রাবাড়ির কথা মনে আছে আপনার? কারো নাম দৌড় এটা, কারো নাম পালায় ওটা, নামের সাথে দৌড় অথবা পালায় কিছু একটা যোগ করে দিয়েছে। এগুলো হচ্ছে রাজনৈতিক দুষ্টামি। তো আমি যতই দুষ্টামি বলি, বাংলাদেশে এগুলো আর্ট। তো এই সরকারের জন্য বেশি মনে রাখা দরকার যে ওই সময় তাদেরকে বিদ্যুৎ নিয়ে অনেক বদনাম যেমন সইতে হয়েছে, কষ্টও পোহাতে হয়েছে, মামলা মোকদ্দমাও কিন্তু অনেক হয়েছে। আবার ওই সময় যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, ওই তিনিই কিন্তু এখন মন্ত্রী। তার মানে ওনার উপলব্ধি আরো বেশি হওয়ার কথা যে ওই সময় কি ভুল হয়েছিল, কোন কারণে বদনাম সইতে হয়েছিল, যার কোনো অস্তিত্বই নাই ওই সময় ওই রকম বদনামও সইতে হয়েছে। তো এরকম একটা অবস্থায় যদি আপনি রাজনৈতিক ফয়সালার দিকে যান, তো রাজনৈতিক ফয়সালার দিক থেকে ভালো সহযোগিতা করতে পারে অপোজিশন। সংসদে অপোজিশন কিন্তু করছেও, আমরা যদি খেয়াল করি সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তারা ধরার চেষ্টা করছে, কিন্তু ওখানে আবার একটু অগ্রাহ্য করার প্রবণতা আছে। একটু গালিগালাজ কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে, ফেসিস্ট গালি দেওয়া। আমরা বিভিন্ন সময় সরকার ফেসিস্ট হয় এটা শুনতাম, এবার কিন্তু শুনেছি যে সরকারের দিক থেকে যে বিরোধী দল ফেসিস্ট হয়ে গেছে, ফেসিস্টের মতন আচরণ করছে। তো এই পরিবর্তিত এই বাস্তবতায় কাউকে খোঁচা দেয়া, চোখরাঙ্গানি দেয়া, ভেলকি মারা, খিচুনি দেয়া, এগুলো মানায় না। মানুষ এগুলো সহ্য করতে চায় না এখন আর। কারণ 24 প্রাসঙ্গিক, 24 কিন্তু ব্যর্থ হয়নি। 24-এর যারা ফ্রন্ট লাইনার তাদের নামে বদনাম উঠেছে, তারা ব্যর্থ হয়েছে অনেকে, কিন্তু 24 কিন্তু ব্যর্থ হয়নি, এটা মাথায় রাখার দরকার আছে। এখন একদিকে আপনি দেখেন কৃষির কথা বললাম আমরা, শিক্ষা সেক্টরে দেখেন ক্লাস অনলাইন অফলাইনের কথা বলা হচ্ছে। তো সংসদে যদি এইভাবে খুব গুরুত্বপূর্ণ আলাপ না হয়, নানান কিছু নিয়ে সিদ্ধান্ত প্রস্তাবের আসে। স্কুলে অফলাইন অনলাইনের মধ্যে আমাদের তো কিছু লিমিটেশন আছে। গ্রামের ছেলেমেয়েরা, ইভেন কি মফস্বল এলাকাও যারা আছে, সবাই সেই ডিভাইস তো আমাদের নাই। অর্থাৎ কাঞ্চন ভাই, কোনো কিছু যখন বিখাউজ হয়ে যায় তখন এটা চুলকায়া এটার ঘামাসি বানানো হয়, ঘামাসিরে কখনো কখনো এটা ফোঁড়া হয়ে যায়। তো যেহেতু আমাদের এলোমেলো বিক্ষিপ্ত বিভিন্ন সেক্টর, এই ক্ষেত্রে রাজনৈতিক একটা সিদ্ধান্তের বিষয় আছে সরকারি দল এবং বিরোধী দলের। যে অন্তত বিদ্যুৎ, আমাদের স্বাস্থ্যর অবস্থা, হামের কি যন্ত্রণা, যারা ভুগছে শুধু তারা কিন্তু ভুগছে একই সময়ে। না, এইটাও তো আমার মানে প্রিভিয়াস গভর্নমেন্টের মানে পুরস্কার গভর্নমেন্ট উত্তরাধিকারে প্রাপ্ত, কিন্তু তারা টিকা ঠিক মতন দেয়নি। তো এই জন্য মৃত্যু জায়েজ হয়ে গেল। মৃত্যু তো আপনার সময়ে, আপনার এখানে ব্যবস্থাপনার প্রশ্ন আছে, সিদ্ধান্তের প্রশ্ন আছে, চেষ্টাও করছেন। তো এই চেষ্টা করতে গিয়ে মাঝে মধ্যে যেটা হয় খেয়াল করি আমরা, স্বয়ং প্রধানমন্ত্রী বোধহয় অসহায় হয়ে যান। ওনার সতর্ক করতে হয় কাউকে যে প্রশংসাটা একটু কমায় করেন। নগদে বলে, কিন্তু ছোট্ট করে বলে না, তাৎক্ষণিকভাবে বলছে যে প্রশংসাটা একটু কমায় করেন। তার মানে তিনি নিজে আক্রান্ত বোধ করছেন। তিনি এই সতর্কতা আরো আগ থেকেই দিয়ে আসছেন। যত বলছেন যে প্রশংসা একটু কমায় করেন, স্তুতি একটু কম গান, পরক্ষণে উনি আরেকজন একটা কবিতা গাইয়া দেয় ওনারে দিয়ে। তার মানে লোকটারা অসহায় করে ফেলছে। কিন্তু বলছে যে আমার বন্দনা কম করবেন, পরক্ষণে দেখা গেল যে একজন ওনার পায়ে পড়ে গেল, উনি জোর করে তারা তুলতে হয় পা থেকে। তো এগুলো কিন্তু ওনাকে এক ধরনের বিব্রত তো করছেই, প্রকারান্তরে অসহায়ও করছে। কারণ আমরা খেয়াল করছি যেটা গত কয়েকদিন গায়ে গায়ে যদি 5 জনের সাথে ধাক্কা খায়, গুনলে 6 জন হয় বিএনপি। আওয়ামী লীগের সময় আমরা দেখতাম উষ্টা খাইলেও নিচের থেকে একটা আওয়ামী লীগ বের হয় কোত্থেকে যেন। গত কয়েকদিন আমরা কিন্তু এটা খুব খারাপ প্রবণতা দেখছি। এটা আমাদের ব্যক্তিগত কথা নয়, এটা একদম সামাজিক বাস্তবতা হয়ে গেছে। কার সাথে বিএনপির, কে কবে থেকে বিএনপি করতো, এরকম একটা বয়ান প্রচার করার যেই চর্চা শুরু হয়েছে, যার আদৌ দরকার নাই বিএনপি করার, সেও রীতিমতো বিএনপি করে, থামানো যাচ্ছে না। তো এটা সরকারের জন্য কিন্তু বোধহয় একটা বাজে অবস্থা ডেকে আনবে। আবার না বললেই নয়, আমাদের এই দেশে সরকারগুলো যখন শেষ সময়ে কোনো যন্ত্রণার মধ্যে পড়ে, তখন যে কোনো বিষয়ে একটু সংবিধান টানে। আর এই সরকার কিন্তু শুরু থেকে সংবিধানটা বেশি টানছে। কিন্তু আপনি পথে ঘাটে দেখেন ফুটপাতে 106 বোঝে, যেটা কোথাকায় 106, সংবিধানের কোথায় যেন একটা 106 আছে। সামান্য কেনাকাটা করতে বললে বলে যেটা 106-এ পড়ে কিনা, সংবিধান পারমিট করে কিনা। তো এগুলো তো এক ধরনের কষ্টের অংশ আছে, তামাশার অংশ আছে। তো সরকারের ওই অবস্থা আছে যে তামাশা যেন আর না বাড়ে, ওই সুযোগ যেন দেয়া না হয়। বিরোধী দলের সাথে যেন অন্তত ভাস করুক সংসদে। কারণ নইলে সংসদে যেভাবে চলছে এখন আমরা খেয়াল করছি, 2 দিন পরে
মধ্যবর্তী কেউ যদি বলে বসে যে স্কুল বা কলেজ যখন অনলাইন অফলাইনের প্রশ্ন আছে, তো সংসদটাও শুরু করেন অনলাইনে চালানো, এত খরচ কমান। আপনি খরচ কমানোর প্রশ্ন তো আনছেন যে কিভাবে সাশ্রয়ী হওয়া যায়। আজকে অবশ্য হাইকোর্টে ভার্চুয়ালি 2 দিন, সপ্তাহে 2 দিন ভার্চুয়ালি, তাহলে মাশাআল্লাহ আমরা ওই পথে এগোচ্ছি। আজিজ ভাই, আপনার কথা একটু শুনবো। আজকে আমরা যেটা দেখলাম এনসিপিতে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল এবং সংগঠন থেকে প্রায় 47 জন নেতা এনসিপিতে যোগদান করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এনসিপিতে এরকমভাবে লাইন বেঁধে কি যাওয়া এই সময় এটা কোনো রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা? আরেকটি বিষয় আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, সেটা হলো এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছে দেশ আগের বন্দোবস্ততে চলছে, সব সম্ভাবনা নষ্ট করছে বিএনপি। এটা নাহিদের বক্তব্য, শুনতে চাই একটু আপনার কাছ থেকে। 1 নম্বর কথা হচ্ছে, এই যে এনসিপিতে যোগ দিচ্ছে, হ্যাঁ, আমি কিন্তু বরাবরই বলছি এনসিপি ভেঙে টুকরা টুকরা, এটার কোনো সম্ভাবনা নাই। নেপালের মতো যদি হতো, হ্যাঁ, কিন্তু আপনার কথা তো ঠিক হলো না। আমি বলতেছি, শেষ করে নেই তো কথা। আচ্ছা, আসিফ ভুঁইয়া হচ্ছে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে এখন বানাতে হয়, রাজসাক্ষী বানাতে হবে। কারণ সে বলছে না যে ডিপ স্টেট কাজ করছিল তাদের বিরুদ্ধে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা, এগুলো যদি হয়ে থাকে এটা ডিপ স্টেট ওয়ার্ক করতেছে। নাহলে এনসিপি তো জয়েন করার কথা না, বিএনপিতে করবে, জামাতে করবে। বিএনপি তো নিচ্ছে না, বিএনপি তো বলছে যে নতুন লোকজন কাউকে আর আপনারা জায়গা দেন না। রিজভী সাহেব নিজে বলছে যে এখন এই বসন্তের কোকিল, এদেরকে জায়গা দেওয়া হবে না। না, বসন্তের কোকিল না, আপনি পদ না দিলেই হইলো। পার্টি করবেন, লোক সমর্থন করলে করতে দিবেন না। আপনার যদি রাজনৈতিক দলের আদর্শে উদ্বুদ্ধ হয় কেউ, আমি উদ্বুদ্ধ হলে আমাকে যেতে দিবে না? আমি দেশের নাগরিক না? আমি যদি দুর্বৃত্ত হই, আমি যদি ওই মেটিকুলাস ডিজাইনে ঢুকতে চাই, এটা যদি টের পায়, আমি যদি ষড়যন্ত্রকারী ঢুকি, আমাকে ঠেকাবে, সমস্যা নেই। কিন্তু আমার কথা হলো যে এখন আমি কিন্তু যতই বলেন এনসিপির কোনো ভবিষ্যৎ আমি দেখি না। কারণ আপনি কেন এটা বলছেন? আপনারা তো একটা দল, নতুন একটা দল শুরু করলো। দল করতে কইছে কে? দল ওদেরকে করতে কইছে কে? আপনাকে তো এই হাসিনাকে মানে তাড়িয়ে তারা একটা নতুন ব্যবস্থাপনায় দেশটাকে নিয়ে আসলো, তো তারা দল করবে না? নেপালে কমিউনিস্ট সরকারকে হটায় নাই, তারা কি দল করছে? প্রথম পার্টি যে প্রধানমন্ত্রী আসছে, শোনেন না, সে এসেই বলে যে আমরা বাংলাদেশ হব না, সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিয়েছে। মানে কার কি তো ছিল ওই আগের গ্রুপের লোক, আগের গ্রুপ আর পরের গ্রুপ, চেয়ারে বসার পরে তো সে আগের গ্রুপের পক্ষে যায় নাই, সে বাদও রাখে নাই। আজিজ ভাই 6 মাসের ভিতরে নির্বাচন দিছে, নির্বাচন করো তোমরা, করে তা আউট করো। আপনি খেয়াল করেন আমাদের সংবিধান যেটা বলা হয়, কামাল ভাইও কইল, ওই সংবিধান অনুসরণ করেও যদি নির্বাচন 6 মাসের ভিতরে দিত, আমাদের তো অ্যালাউ করতে। ধরেন বিএনপি তো 7 তারিখেও পল্টনে সভা করে নির্বাচন চেয়েছে, অর্থাৎ 6 মাস পর্যন্ত নির্বাচন দেওয়া বৈধ ছিল সংবিধান। যদি নির্বাচনটা দিত, আওয়ামী লীগের যে পজিশন ছিল ঠিক নেপালের মতো রেজাল্ট হতো। কিন্তু এই ছেলেরা যে বিতর্কিত হয়েছে, ইউনূস সরকার ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে প্রত্যেকটা কমিশনে বসায় দিয়েছে, আর এরা সব আঙুল ফুলে কলা গাছ হয়েছে, বিতর্কিত হয়েছে। এখন এই তরুণ জনগোষ্ঠীর দ্বারা আর কিছু হবে না। এই তরুণ গোষ্ঠী ইউনূস সরকার ধ্বংস করে দিয়ে গেছে, এদের কোনো সম্ভাবনা নাই। এরা জামাতে ঢুকছে, জামাতের ভিতরে ঢুকছে বলে কয়েকটা সিট পাইছে। তারপরে তো জানি, আমাকে বহু জায়গায় বলছি, এখনো বলতেছি, আমি বনশ্রীতে এই ব্লকে বাস করি, আমাকে সবাই চেনে। এই ব্লকের একটি লোক বলে নাই যে নাহিদকে ভোট দিছি। সে পাস করলো কেমনে? এটা কোনো কথা? এই কথা যদি রেজাল্ট পাস হয়েছে, রেজাল্টে পাস হয়েছে, আপনি ভোট না দিলে পাস করলো কিভাবে? ভোট তো আমি এখানে না, আমার কথা হলো যে কেউ তো বলে নাই, আমার কাছে সত্য কথা সবাই বলে, আমার বিশ্বাস। আমার কাছে গোপন কথা বলে, কিন্তু একটি লোক তো পাই নাই যে না নাহিদ ভোটে পাস করছে। তাহলে কিভাবে পাস করলো? ঘোষণা করে দিছে, ওই যে মেডিকেল ডিজাইনের অংশ। ডক্টর ইউনূস বলছে না, অনেক তরুণরা ইলেকশনে জিতবে, আবার মন্ত্রীও হবে, বানাইছে।
বানাইছে উনি। না সেটা তো আগে আগে চলে গেছে, আগে ইলেকশনের মন্ত্রী আগে বানাইছে। বলছে, না ইলেকশন ইলেকশনের আগে পর বলেছে বলছে। সেটা আমার খুব মানে ভালো মনে হ্যাঁ, মানে বলছে মনে তো। আছে, কিন্তু তো এইভাবে সেটা তো আছে। হয় নাই, সেটা তো হয় নাই। ইলেকশন কয়টা ছেলে দিচ্ছে? ছয়টা ছেলে দিচ্ছে, সেটা তো হয় নাই। তার যে আশাবাদ, সে আশাবাদ তো আমার হয় তো নাই। হিসাব তো আপনার সাথে আমার মিলবে না, আমার তো কেন? একটি ছেলেও জেতানো উচিত ছিল না আপনি এই কথা বললে আজিজ ভাই সব কেমন করে হবে? বিতর্কিত, সব আমি তো মনে বিতর্কিত। করি যে তারা যে 6টা পেয়েছে তাদের 60টা সিট পাওয়া উচিত ছিল। পাইতো, হ্যাঁ ওরা যদি আলাদা থাকতো, ওরা কোথায়? যদি বিতর্ক না হইতো, ঠিক নেপালের মতো, এই যে নেপালে বালেন্দ্র, হ্যাঁ। তার কোনো ছোট্ট একটা পার্টি ছিল, আজিজ ভাই, এতে খাড়া গেছে, ওদের আজিজ support ভাই দিয়ে নেপালে জিতায় নেপালে কি হয়েছে? নেপালে হয়েছে আন্দোলন বিরোধী পক্ষ বইলা কোনো পক্ষ ছিল না। না, তরুণরা আন্দোলন করে হটাই দিছে। হ্যাঁ আন্দোলন সব এক হয়েছে। হ্যাঁ। আপনি তো 3টা 4টা পক্ষ হয়েছেন। কোর পক্ষ হয়েছে। তাই তো এখন হয়েছে তো না? আমি বলি যে আমাদের অভ্যুত্থানের সময় কোনো পক্ষ ছিল না, শেখ হাসিনা বাদে, আওয়ামী লীগ বাদে সব এক পক্ষ হয়েছিল। না সেটা হয়েছে, কিন্তু ক্ষমতার পর সেই- কি না, করছেন? না, ক্ষমতার ক্ষমতায় পরে যে ঢুকেছেন আপনি কেন? আপনি ক্ষমতায় তো ছাত্রকে উপদেষ্টা বানাইলেন, ছাত্রদেরকে সব মিনিস্ট্রি আজিজ ভাই, আপনি- বিতর্ক করে ধ্বংস আপনার- করে দিলেন। আপনি আপনার- বলেন তো, ডক্টর ইউনূস একবার বলছে যে আপনারা লেখাপড়াও করো, তোমরা লেখাপড়াও করো, তোমরা রাষ্ট্র চালাও, আজিজ ভাই খালি কয় আপনি উদ্যোক্তা হবে। আপ- আরে হেতে উদ্যোক্তা হয়েছে, এখন সব উদ্যোক্তা আজিজ ভাই হবে। আপনি যে তাদের নিয়ে করবে না, একটা জাতীয় সরকার গঠন করার যে ইউনুস সরকার তো উদ্যোগ নিয়েছিল, বিএনপি তো সেখানে যায় নাই। এটা ঠিক না আপনার কথা, কেন? ঠিক না। আমি কারণ 100% শোনেন, সত্যি, আমি 100 বার সত্য। আমার কাছে শোনেন, বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেছে 3 মাস পরে নির্বাচন হবে। হুম। এখন জাতীয় সরকার করে লাভ কি? হুম। এই কথা বলছে। হ্যাঁ তারপরে তাহলে তো আমার 7 কথা তারিখে- সত্য হইলো। শোনেন, তাহলে আমার কথা তো ঠিক সত্য ঠিকই হইলো। আছে তো। হ্যাঁ তাহলে নির্বাচন- আপনি ইউনুসে হ্যাঁ। আমি কিন্তু বহুবার বলছি হ্যাঁ। যে বিএনপি ইউনুসের ফাটাবাসের চিপায় পড়ছে, কারণ কোথায় খালি বললেন? কোনো মতো একটা ইলেকশন চাই। হ্যাঁ হ্যাঁ, এই কারণে তা আপনি তো ইলেকশন 18 মাস ঠেলে নিয়ে আইছে, আর সে এই ফাঁকে তরুণদেরকে নষ্ট করে দিছে। তরুণদেরকে সব মিনিস্ট্রিতে সব জায়গায় বসায় দিয়ে, সব জায়গায় বসায় উপদেষ্টা 3 জন বানায়, এদেরকে বিতর্কিত করে এই তরুণ জেনারেশন শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের দেশে আমি বলে দিলাম, এখনই সব দোষ ইউনুসের হইলো। ইউনুসেরই তো করছে। হ্যাঁ। ইউনুস তো দেশটারে বেশি ফোকলা করে ফেলছে। ফোকলা আরে করে শেখ ফেলছে। হাসিনা যেটুক থেকে আপনারা- গেছিল সেটুকু শেষ করে দিছে। আমার- ইউনুস আমাদের দেশের মেরুদণ্ড ভেঙে দিছে। আইনে তো বসাইছিলেন আপনি, সে বেটা তো আসতে চায় নাই। আরে ভাই, হ্যাঁ। 111-এর কসুল্লাভ সে একখান পার্টি করছিল না, হ্যাঁ তার ডাকে শেষে আমি তার পক্ষে লিখেছিলাম, শেষ পর্যন্ত বলছে যে তার ডাকে কেউ সাড়া দেয় নাই, সে তো কিংস পার্টি করার চেষ্টা করছে, তখন এই কাজ আমার না, সে 5 বছরের জন্য চাইছে। আজিজ ভাই এইরকম কিংস পার্টি অনেকেই আরো করতে চাইছে, যা এখন আপনার বিএনপি এই সরকারি দলের আশেপাশে সরকারি দলের সাথে সব দিক থেকে আছে, আছে না? আছে, আছে। কই তাদের তো কিন্তু- আর এত কথা আপনি বলেন না। কিন্তু ইউনুসের মতো তো এত খেলা খেলে নাই কেউ। কোথায় খেলছে? খেলা আত্মসমর্পণ করছে তারা। আমার মনে হয় আমরা ওই যে এনসিপি নিয়ে আলোচনা আমি ছিলাম, একটু যোগ করে জি প্লিজ সামান্য একটু যোগ করি হাজিবের সাথে। আমরা যখন নেপালের উদাহরণটা দিচ্ছি, নেপালের সিলেবাস আর আমাদের সিলেবাসটা কিন্তু এক নয়। নেপালের মৃত্যুর সংখ্যা সম্ভবত 68-69, 77। আচ্ছা 77, আর আমাদের এখানে সেটা 1000 ছাড়িয়ে গেছে। না 1400 তো শুধু মানে জাতিসংঘের জুলাই হিসাবে। না, এটা 15 তারিখ পর্যন্ত শুধু জুলাই আগস্টেই। জাতিসংঘ। আমাদের তো মৃত্যু যা ঘটে গেছে 5 তারিখ পর্যন্ত। আচ্ছা জুলাই আগস্ট ধরেন আপনি। এরপরে নেপালে কিন্তু আয়নাগরের কোনো চ্যাপ্টার ছিল না, আমাদের এখানে আয়নাগর আছে। নেপালে কিন্তু কোনো গুম পর্ব ছিল না, আমাদের এখানে গুম পর্ব আছে। এতে করে আমাদের সিলেবাসটা খুব বড়, এ কারণে হুবহু তুলনাটা মিলে না। এবার দ্বিতীয় দিকটা হচ্ছে এনসিপি যদি পলিটিক্যালি, আমরা এখন এনসিপি বলছি, তখন তো এই নামটা শুনি নাই, তখন শুধুই নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র। ওই সময় তারা যদি রাজনৈতিক বিচক্ষণতা থাকতো বা সত্যিকারের পেছন থেকে কোনো রাজনৈতিক কার্যকর সহযোগিতা থাকতো, তারা যদি আজিজ ভাই ওই সময় বিপ্লবী সরকার করে বসতো, আজকে এত প্রশ্নের জন্ম হতো না। বরং তাদেরকে উঠতে কেউই দেয়নি। আওয়ামী লীগ তাদের প্রতি যেই নজর ছিল, ক্ষেত্রবিশেষে বিএনপির নজরও তাই। আবার ইউনুস সরকারকে বলা হচ্ছে তাদের অভিভাবক বা মাস্টার মাইন্ড, কিন্তু একজন মাস্টারকেও তিনি কিন্তু আসলে প্রমিনেন্ট করেননি। করলে এই ছাত্ররা এখন যে আমরা বলছি যোগ দিচ্ছে, এখানে একটা ম্যানিপুলেশন আছে। এরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র ছিল সবাই, রাইট। তারা 3-4 ভাগ হয়ে গেছে। ডক্টর ইউনুস যদি তাদের অভিভাবক হতেন, তাদেরকে এক রাখতে পারতেন। তারা মাত্র 6টা সিট পাবে কেন? যদি কিংস পার্টি হবে, কিংস পার্টি কি 6 সিট পায়? অর্থাৎ তারা বদনামেরও শিকার হলো
ব্যর্থ হলো, গুরুতর অভিযোগও উঠলো তাদের সাথে। একটা পর্যায়ে এসে তারা জামাতের সাথে একটা মিলমিশ করলো, যেটা বিএনপির সাথে কয়েকদিন দেন দরবারে সম্ভবত মেলেনি। তো এর মধ্য দিয়ে এনসিপি নামে যখন তারা পয়দা হলো, তারা তাদের ওজনটা নষ্ট করেছে, যে কারণে তাদের আসন হাফ ডজনে এসেছে। তো এখন যদি নেপালের পরবর্তী যে আবার ঘটনা ঘটেছে সেটা দেখে যদি তাদের মধ্যে কোনো উৎসাহ জেগে থাকে যে প্রথম ধাক্কায় নয়তো সরকার ওইভাবে যায়নি অথবা যেতে পারেনি, ভবিষ্যতে যদি এটা আশা দেখেও, যে কারণে তাদের মার্কেটিংটা খুব ভালো। তারা একটা মার্কেটিং কিন্তু করছে, সবাইকে মোটামুটি গালিগালাজ করছে যে পুরনো বন্দোবস্তে দেশ চলছে। তো এই গালির মধ্যে আওয়ামী লীগও পড়ে, বিএনপিও পড়ে, জামাতও পড়ে, আর সাথে সাথে এস আলম সাহেবও বাদ যান না। এগুলো কিন্তু একটা সমরৈখিকতা আছে এখানে। তো এই ক্ষেত্রে যদি এনসিপি আরও মার্কেটিং করতে পারে, তারা যে বক্তব্য রাখছে কয়েকদিন, রাজনীতিতেও মার্কেটিং শব্দটা আমি বারবার ব্যবহার করছি এই কারণে, রাজনীতিতেও কিন্তু একটা মার্কেটিং আছে। কে কখন কোনটা মাঠে ছড়বে, কখন ইম্পোজ করবে, কোনটারে সুপার ইম্পোজ করবে। ছাত্ররা কিন্তু যেই 6-7 জনে তারা আছে, তাদের বাইরে আরও 3-4 জন আছে, গুলাদর শেখ মাঠে অত্যন্ত সক্রিয়, উচিত কথা বলতে ছাড়ছে না। কোনো কোনো প্রশ্নে সংসদের চেয়েও তারা বেশি প্রাণবন্ত বাইরে। তো সেই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে এই প্রশ্নে একটা শুভকামনা থাকতে পারে যে তারা যদি সত্যিই অন্তঃপ্রাণে একটা নতুন বন্দোবস্ত চায়, যদি সত্যি 24-এর চেতনাকে তারা তাদের ভুল ত্রুটিগুলো স্বীকার করে ফেলে, যে কি কি ভুল তারা করাতে আজকে তাদের এই পরিণতি হয়েছে, নিশ্চয়ই তাদের সামনে একটা ভবিষ্যৎ থাকতেও পারে। আর তাদের ভবিষ্যৎ যদি পরিপূর্ণ নাও হয়, সরকারে যারা আছে তারা ওখান থেকে পর্যাপ্ত শিক্ষা নিতে পারবে। কারণ এই সরকার জনসমর্থনের দিক থেকে আকাশ সমান তাদের জনসমর্থন আছে, তাদের নেতাকর্মীতে ভরপুর, অভিজ্ঞ সবাই। বিএনপি এখন যেই ক্যাবিনেট আছে, এরকম আরও 3-4 সেট তাদের আছে, এরকম বিশাল দল তারা। তো ওই জায়গায় আমি ব্যক্তিগত বা আমার নিজস্ব অবজারভেশন থেকে একেবারে আশাহত হওয়ার মতো দেখছি না। কারণ প্রত্যেকটা পয়েন্টস তারা সামনে আনছে, কিন্তু সেটা বিএনপির জন্য উপকার হচ্ছে, বিএনপির বলতে সরকারের জন্য উপকার হচ্ছে। সরকার যদি ওগুলো গ্রাহ্য করে, অবশ্যই সরকার একটা বেনিফিট ওখান থেকে নিতে পারবে। কারণ আমরা যেমন সরকারের 2 মাসের কথা বলছি, সমান্তরালে বিরোধী দলেরও তো 2 মাসের কথা আসে। পারফরমেন্স তো আপনি দুদিকেই টালি করতে পারেন, ডেবিট ক্রেডিট করতে পারেন। তো ডেবিট ক্রেডিট করতে গেলে আমি এতক্ষণ বসে বসে যতটুকু করেছি একেবারে মন্দ না, আমরা একটু আশাবাদী হতে পারি। ভাই কিছু বলবেন? একেবারে মন্দ না, আশাবাদী হতে পারেন। আশাবাদী। আমি মনে করি এই তরুণ জেনারেশন ইউনূস একদম শেষ করে দিয়েছে এদের ভিতরে। তার কারণ হচ্ছে লিডারশিপে যে কয়েকজন আছে, এই কয়েকজনই বিতর্কিত, সুতরাং এদের দ্বারা আর কিছু সম্ভব না। আপনি দেখেন দুদকে অভিযোগ আসছে ফরমালি, এগুলো তদন্ত করবেন না। আসিফ ভুঁইয়ার বিরুদ্ধেও দুদকে অভিযোগ আসছে, সে একটা নিজে আবার ফেসবুকে, এদের ম্যাচুরিটি আসে নাই তো, ফেসবুকে স্ট্যাটাস দিছে, স্ট্যাটাস দিয়ে দেখা যাচ্ছে যে বন্ধের দিনে তার বোন নামে অ্যাকাউন্ট খোলা, তার বোন নামে হিসাব দিছে, বন্ধের নামে, বন্ধের দিন ব্যাংকের। তো এগুলো হিসাব হবে না। এই যে আমি বলছি ব্যারিস্টার সারোয়ার যিনি মেজর ছিলেন, ব্যারিস্টার সারোয়ার, তিনি নিজে অভিযোগ করেছেন, নিজে কেস লড়তেছে, এই অভিযোগের হিসাব করবেন না। রাজনৈতিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে অভিযোগ না আছে কার বলেন তো দেখি? না, অনেকেরই নাই। কে বলে? কি বলে? এখন ক্ষমতায় থাকলে নাই, ক্ষমতা থেকে চলে গেলে থাকে না কার কার? ওটা তো হলো সেই আগের কালচার বলতেছে, আগের কালচার না, এটা সবসময়ের কালচার। আমি ওটা লিখেছিও যে আমাদের দেশে গণতান্ত্রিক সংস্কৃতি কাজ করছে না, কারণ পার্টির ভিতরে গণতন্ত্র নাই, আর সবসময় সরকারি দল যে বিরোধী দল, এরা সূত্র খুব জরুরি 30টা সেকেন্ড একটু নেই আপনার কাছে, 30 সেকেন্ড। এখানে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা আরো যে ভুঁইয়া সাহেবরা আছেন, তাদের কৃতকর্মে যদি অপকর্মের পাল্লা ভারী থাকে, অবশ্যই বিচার হতে পারে এবং বিচার হওয়াই উচিত। আমি যেটা বলতে চাচ্ছি, ব্যক্তির দিকে যাচ্ছি না। 24 ব্যর্থ হতে পারে না, কারণ এই 24 যদি সফল হয়, এই 24-এর মধ্যে কিন্তু বিএনপির জন্য কল্যাণকর দিক আছে, এই এনসিপির জন্য আছে, জামাতের জন্য আছে, আওয়ামী লীগের জন্য আছে। আওয়ামী লীগের হাতে এখনো ব্যাপক সুযোগ আছে, তারা এখন পর্যন্ত কিন্তু তাদের অঘটনের জন্য কোনো ক্ষমা চায়নি। এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করছে। এবারে শোনেন, আমি বনশ্রীতে বাস করি, আমার এখানে জামাতের লোক যোগাযোগ করছে, আমি টেলিফোনে বলছি, বিএনপির লোক যোগাযোগ করছে, ওখানে সব পার্টির লোক শেষে
এই তরুণদের পেছনে লাগছে, পিছনে আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা চলে গেছিল, তারা আর ছিল না আন্দোলনে, কারণ ওই কয়েকটা হলের ছেলেরা নেতৃত্বে তারা চলে গেছে। তখন পলিটিশিয়ানরা শেষ অপারেশন। এই যে ফেসিবাদের বলেন বিপ্লব, রাজনৈতিক দলরা বিপ্লব হয়তো ঘোষণা যদি আপনার ভাষায় যদি নাও দিয়ে থাকে, বাধাও দিয়ে থাকে, ওটা তো ছাত্ররা তো একমাত্র পুঁজি করতে পারে না ওই সময়ে। ছাত্র সব রাজনৈতিক দলের ভিতরে ছোট বড় সবগুলো দল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের জন্য ওখানে কিন্তু ভালো খবর আছে, তারা এই 24কে বেস করেও কিন্তু সামনে এগোতে পারে। হাতে একটু কম সময় আছে, আর সময় আছে কিছু, একটু ছোট্ট একটা নিউজের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি। আজকে এই ইসলামী ব্যাংক, বিভিন্ন 5টা থেকে 6টা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের ব্যানারে একটি বড় মানববন্ধন করেছে এবং তাদের দাবি চাকরি ফিরিয়ে দেওয়া এবং এস আলমের মালিকানার দাবিতে ব্যাংকগুলো আবার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে এরকম একটি বড় সড়ো মানববন্ধন হয়েছে। আমাদের সন্দেহ যে এইটি অ্যারেঞ্জ করা হয়েছে এবং যে ব্যাংকার্স এই অধ্যাদেশ যেটি পাস করা হয়েছে তাতে এমন একটা ব্যবস্থা রেখেছে যে পুরনো যারা ব্যাংক লুট করেছে, বিদেশে পাচার করেছে, তারা আবার ইচ্ছা করলে ফিরে আসতে পারবে, এরকম একটি অবস্থা রেখে। আমি যেটা বলছি যে এখন যা কিছু ঘটতেছে, এখন যা দেশের যে ক্রাইসিস, এখানে ডিপ স্টেট কাজ করতেছে। এস আলম বিদেশি নাগরিক, টাকার সব প্রায় 7-8টা ব্যাংকের মালিক, টেলিভিশনের মালিক, পত্রিকার মালিক, তার অন্য লোক দিয়ে সামনে দিয়ে, সে তো লুটেরা। আপনারা তাকে ধরতে যান, সে কবে আমি সিঙ্গাপুরের নাগরিক, সিঙ্গাপুরের সে 1 নম্বর ধনী, 2 নম্বর ধনী। ঠিক আছে, আমি এখন আমার বক্তব্য হচ্ছে যে সে এখন যেটা বলতেছে যে এই সরকার, বললাম না আগে যে আপনার 2% দিলে আগে আপনার টাকা হোয়াইট হতো, সে আবার লোন নিতে পারতো। এখন করছে এটা 6.5 না 7.5%। না, সেটা তো ভিন্ন জিনিস। আমার একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন। আমি বলতেছি তাই না আজিজ ভাই, আমাকে একটু 30 সেকেন্ড একটু বলতে দেন। আপনার এই ইউনূস সরকার যে ব্যাংক মানে যে রেজুলেশন করলো, সেটা আপনি সংশোধন করে সেখানে এমন ব্যবস্থা ইউনূস সরকার রেখেছিল যাতে টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, ফিরে আনা যায় এবং তারা জীবনে আর কোনোদিন এই ব্যাংকের মানে কখনো মালিক হতে পারবে না। কিন্তু সেটা সংশোধন করে আপনি যারা ব্যাংকের টাকা পয়সা পাচার করলো তাদের হাতে আবার ব্যাংক ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রেখে আপনি অধ্যাদেশগুলো পাশ করলেন। সেখানে কি ডিপ স্টেট খেলতেছে? না, আমার জানা নাই যে এখানেও ডিপ স্টেট খেলতেছে, এখানেও খেলতেছে। অবশ্যই আমি মানে 2/3 মানে মেজরিটি তো মানে বিএনপি। আপনি দেখেন না, আপনার সরকারে আপনি দেখেন, তিনি তো যে প্রধানমন্ত্রী, সে তো ব্রিটেনের 17 বছর ছিল। সে ব্রিটেনের মতো করে দেখলে এই দেশে পলিটিক্স করতে পারবে না। তো এখানে আপনি দেখেন তো তার আপনি লুটেরাদের ব্যবস্থা করে দিলেন না, ব্যাংক না। আমার কথা হলো তাকে তার টাকা যেটা সে লুট করে বিদেশে পাচার করছে, তাকে এই দেশে সেই টাকা পুরো ফেরত দিতে হবে এবং সেই অপরাধের জন্য তার শাস্তি ভোগ করতে হবে। তারপরে সে আর ওই নাগরিকত্ব তার করতে হবে, বাতিল করতে হবে। তারপরে তার প্রশ্ন আসে সে বাংলাদেশি নাগরিক কেন। যার দ্বৈত নাগরিক আছে, সংসদে দ্বৈত নাগরিক আছে না, ব্যাংক ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ যেটা পাশ করলেন সেইটা সংশোধন করলেন, সেখানে তো সংশোধন তো বলে নাই কোথাও যে ব্যাংক ফেরত দেওয়া হবে। বলছে যে এত % টাকা দিলে একই কথা হলো 7.50 টাকা দিয়ে আপনি আবার এটা নিতে পারবেন না, তার টাকা হোয়াইট করতে পারবেন। একই তো কথা ভাই। প্রশ্ন এই জায়গায়, প্রশ্ন হচ্ছে আপনি টাকা পাচার করছেন, ওই টাকা যদি আনতে চান বলবে যে আমি সিঙ্গাপুরের নাগরিক, আমি আপনার টাকা নেই। আজিজ ভাই, আপনি আবার যদি আপনি 7% দেন জমা, তাহলে আপনার টাকা হোয়াইট হবে, আবার আপনি 8-10টা ব্যাংক লয়ে যাবেন। এবং সেই ব্যবস্থা তো আপনি রাখছেন। আমার কথা হচ্ছে যে না, তারা বলছে যে আগে তো 2% ছিল, সেটাকে 7.5,
হয়তো সরকার এভাবে চিন্তা করছে যে ব্যবসায়ীদেরকে ইনভলভ করা ব্যবসায়, নইলে তো বেকারত্ব দূর হচ্ছে না, মানি ফ্লো হচ্ছে না, ব্যবসা তৈরি হচ্ছে না। এইজন্য কিন্তু ব্যাংক যারা লুটেরাদের আপনি যারা ব্যবস্থা করে দিবেন, oligarch, আবার আজকে আবার সেই না, তাহলে মানে আপনি তো আপনি এসে আমি তো আবার আপনাকে- মিছিল না, না, করে না, না, আবার না। আবার বলছেন না, না, আপনি আপনি- রাজধানীতে মিছিল করে সরি মানববন্ধন করে বলছেন আগের মালিকানা মালিকানা হাতে ফেরত দিয়ে দেন, এবং এটা হইতে দেখলাম আসলে আমরা আজকে। আমি প্রথমেই কিন্তু বলছিলাম হুম যে দেখেন মুক্তিযুদ্ধের সময় বলতাম 22 পরিবার সব লুট করে দিল, আর আমি বললাম যে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় মাত্র 6টা হাউস 7টা হাউস অলিগার্ক তৈরি করছে, এরা একজোট হলে দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। এখন ভাই, এই এরা তো ব্যবস্থা- সব বিদেশে বাস করতেছে, হ্যাঁ দেশে আছে এক আধজন, হ্যাঁ তো টাকা কুড়ি খরচ করে আজ ভাই ভালোই আছে। আমি আসি একেবারে জি, কম ছোট্ট সময় করে- একটু শুনে জি। শুধু এই বিষয়ে এই একটু শুনে। বিষয়টা আপনি চুরি ডাকাতি পাচারের দরজা জানালা যখন খোলা রাখবেন বা আমি রাখবো, এরপর আবার আশা করব যে আমার ঘরে কোনো চুরি হবে না, এটা প্রবলেমটা আমার, হ্যাঁ সেটাই তো সমস্যাটা আমার। হুম তো এখন আমাদের এই চোরেরা, বিশেষ করে যার নাম উচ্চারণ করলেন, এরকম যে কয়েকজন আছেন তারা এই দেশের বনেদি ব্যবসায়ী নন, মোটেই বনদি ব্যবসায়ী নন। আমাদের এখানে বনেদি সক্ষম সামর্থ্যবান অনেক ব্যবসায়ী আছেন যারা এই দেশের অর্থনীতিকে একটা গতিশীলতা দিতে ব্যাপক ভূমিকা রাখতে পারেন, এই দেশে তারা আছেন। তো আমার কাছে যেসব তথ্য আছে তারা কিন্তু ধুকে ধুকে মরছেন, শব্দ করছেন না। কিন্তু এই মধ্যবর্তী যারা যারা আমরা নানা হঠাৎ শব্দ করে দিয়ে হ্যাঁ, মানে শুরু করে দিলেন। হ্যাঁ, তো এদের দাপট এতই বেশি। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করে ফেলি 20 সেকেন্ডে। এক গৃহস্থের ঘরে চোর ঢুকছে, ঢুকার পর সকালে সবাই চিৎকার করলো চোর চোর। গৃহস্থ বলতেছে চোর যে আসছে আমি তো দেখছি। বলে যে কি দেখছো? আর চোর প্রথমেই ঢুকলো ঘরে, খালি হাতে আসছে, সেটা ব্যাগও নিয়ে আসে নাই, আমাদের জামা কাপড়গুলার এসে ব্যাগ বানাইছে, পুরা ঘর চুরি করলো। এরপরে সেইগুলো মাথায় নিল, নিয়ে আস্তে করে বেরিয়ে গেল। কত তুমি তখনও চিৎকার দিল না কেন? কই চোর কিন্তু এমনও চোর, এই মালামালগুলা বলবে তুই মাথায় তুলে আমার বাড়িতে দিয়ে আয়। যে এই যন্ত্রণায় আমি চিৎকারও দেইনি। এরা কিন্তু ওই শ্রেণীর ওই প্রজাতির ব্যবসায়ী। এদের আশেপাশে দাঁড়ানো বা এদের কাছ থেকে সুবিধা নেয়ার লোক সব আওয়ামী লীগার ছিল তা নয়। আজকের যারা ক্ষমতাসীন তাদের কারো কারো বিরুদ্ধে অভিযোগ আছে। বাস্তবতাটা বড় নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর। তারা ওইটা বুঝে শুনেই, না বুঝে তারা আজকে মতিঝিলে এই উত্তেজনা তৈরি করেনি। আমরা এখানে এসি রুমে আলোচনা করছি, মতিঝিল কিন্তু আজকে দিনভর এক ধরনের হাহাকার যাচ্ছে। যারা চাকরিজীবী, কোনো রকমের চাকরিটা টিকে আছে, তারা ভাবছে আরেক আতঙ্ক যে তাদেরকে সরাই আবার নতুন কোনো নিয়োগ ওখানে হয় কিনা। কারণ তারা এস আলম সাহেবকে খুব ভালো করে চেনে, ওনার হিম্মত বা আমাদের ব্যারিস্টার শাহজাহান ওমরের ভাষায় ওনার হেডম, এরা খুব ভালো করে জানে। এমন মনে হয় যে জি, এতটুকুই যে অতএব তারাও একদম বুঝে না, সব রাজনীতিবিদরাই বোঝেন যে আতঙ্কটা তৈরি হয়েছিল, আশঙ্কাটা তৈরি হয়েছিল ব্যাংক লর ক্ষেত্রে, সেটা কিন্তু আজকের এই ঘটনায় কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে যে এর সাথে কারো না কারো পৃথিবীতে বোধহয় সম্পৃক্ততা আছে। এসালামের মতো একজন কর্মচারী শত শত প্রপার টাকার মালিক, অর্ধেক বাংলাদেশের 4 ভাগের 1 ভাগের মালিক হয়ে যায়, এরকম বোধহয় পৃথিবীতে কোথাও পাবেন না। এমন মনে হয় আজকে আর একদমই সময় নেই। জনাব এম এ আজিজ এবং মোস্তফা কামাল, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।